আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার অধ্যাপক ইউনূসের বিদেশি বন্ধু ও মিত্ররাই আওয়ামী লীগকে ফেরাতে চায়। মাত্র ৩ সপ্তাহ আগে নিউ ইয়র্কে বসে যে বিদেশি বন্ধু আর মিত্রদের সাথে মিটিং করেছিলেন বাহারি রকমের ফটো সেশন আর তার প্রচার, সে মিত্ররাই এবার নোবেল বিজয়ীকে চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি তুলেছে। সরকারের কয়েকটি সূত্রে জানা গেছে, এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা বেশ কিছু রাষ্ট্রদূত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দিচ্ছে। এসব রাষ্ট্রদূতরা বিষয়টি নিয়ে শুধু উপদেষ্টারাই নয়, সরকারের মিত্র বলে পরিচিত এমন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথেও বৈঠক করেছে। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ 6টি নামকরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে এই 6 সংগঠন মনে করছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কারণে বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে রাজনৈতিক অধিকার বঞ্চিত করা হচ্ছে। ফলে বাংলাদেশে বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে যে চাপ সরকার এতদিন মোকাবেলা করছিল, তার সাথে মিত্র মানবাধিকার সংগঠনের এই খোলা চিঠি যোগ করেছে নতুন মাত্রা। মাত্র 3 সপ্তাহ আগে যাদের সঙ্গে বৈঠকে দেখানো হয়েছিল আন্তর্জাতিক সমর্থনের প্রতীক হিসেবে, তারাই এখন চিঠি দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ দিতে বলছে। আবার 3 দিন আগে ঘটা করে জুলাই সই অনুষ্ঠানে ইতিহাসের সেরা নির্বাচনের স্বপ্ন শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সতর্ক করে বলেছিলেন, দেশ বিদেশের কেউ যেন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে। জুলাই সনদের অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন উপদেষ্টা মনে করছেন, 6 বিদেশি সংস্থার খোলা চিঠিতে পরিষ্কার আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনের পক্ষে নয় ঘনিষ্ঠ মিত্ররাও। সব মিলিয়ে সরকারের সামনে এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কৌশল এখন সবার গলার কাটা। প্রশ্ন হলো, এমন জটিল সংকটের উপশম হবে কোন উপায়ে? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনের পথ পরিষ্কার করতে গত 10ই মে দলটির কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে কিংস পার্টি এনসিপির নেতৃত্বে যমুনার সামনে ও শাহবাগে মঞ্চস্থ হয় আন্দোলনের নাটক। সরকারি ঘোষণা আসার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিবৃতি দিয়ে অভিনন্দন জানান। দর্শক, এগুলো সব পুরানো খবর। নতুন খবর হলো, মাত্র 4 মাসের মধ্যে সেই কৌশলের চোরাবালিতে সরকার এবং তাদের মিত্ররাই নিজেরাই এখন আটকে গেছে। ক্রমাগত বাড়ছে আন্তর্জাতিক চাপ, দেশের বাইরে কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এমনকি এই ইস্যুতে পিস্টান দিচ্ছেন সরকারের মিত্র হিসেবে পরিচিত বিদেশিরাও। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সম্প্রতি নিউ ইয়র্কে জিটিওর সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নে রীতিমতো খাবি খেতে হয় অধ্যাপক ইউনূসকে। প্রশ্নের মুখে তালগোল পাকিয়ে এক পর্যায়ে বলেন, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত। যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দায় নির্বাচন কমিশনের উপরেও চাপানোর চেষ্টা করেন প্রধান উপদেষ্টা। তবে সেই চেষ্টা যে খুব একটা কাজে লাগেনি তা বোঝা যায় মেহেদী হাসানের বাঁকা হাসিতেই। তখন ডক্টর ইউনূসের 7-5 বোঝানোর ব্যর্থ চেষ্টা ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় চালুর ইঙ্গিত নিয়ে বেশ হইচই বেঁধে যায় তখন, আর তার সামাল দিতে এগিয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি 1 অক্টোবর সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই। তবে 4 দিনের মাথায় বোমা ফাটান অধ্যাপক ইউনূসের অতি কাছের বিদেশি মিত্র গোয়েন লুইস। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে ব্যাপক সক্রিয় ছিলেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী। সম্প্রতি শেষ হয় তার বাংলাদেশের চাকরির অধ্যায়। ঢাকা ছাড়ার আগে 5 অক্টোবর গিয়েছিলেন বিএনপি মহাসচিবের সঙ্গে বিদায়ী সাক্ষাতে। পরে সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন সব দলকে নিয়ে হবে বলে তিনি আশাবাদী। অথচ মাত্র 4 মাস আগে অনেকটা উল্টো সুর ছিল জাতিসংঘের এই কর্মকর্তার। ঢাকায় 4 জুন ডিক্যাবের এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। জবাবে কৌশলী ভঙ্গিতে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে। অর্থাৎ জুনে সব দলের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়নি তার কাছে। তবে অক্টোবরে এসে বিদায় বেলায় জোর দেন সবাইকে নিয়ে নির্বাচনের উপর। দর্শক, গত কয়েক মাসে এভাবেই হাওয়া বইছে উল্টো দিকে। বিশেষ করে পশ্চিমা প্রভাবশালী বিভিন্ন দেশ থেকেও বাড়ছে অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ। সূত্রগুলো বলছে, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত গত কয়েক সপ্তাহ ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দিচ্ছে।
জার্মানি এবং কানাডার রাষ্ট্রদূত একই বিষয়ে কয়েকজন উপদেষ্টার কাছে সরকারের মতামত জানতে চেয়েছে। এইসব দেশের রাষ্ট্রদূতরা সরকারের মিত্র বলে পরিচিত বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে গত ৩ সপ্তাহে একাধিক বৈঠক করেছে। সেসব বৈঠকে রাষ্ট্রদূতের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য জোর দেওয়া হয়েছে। দর্শক, সরকার এবং তাদের মিত্র দলগুলো যে স্বপ্ন সাজিয়েছিল তা ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। সবশেষ তাদের সামনে বড় আঘাত হয়ে এসেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংগঠনের খোলা চিঠি। এসব সংগঠনের প্রায় সবাই অধ্যাপক ইউনূসের অতি কাছের বলে পরিচিত। মাত্র ৩ সপ্তাহ আগে নিউ ইয়র্কে তাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসের প্রতি আন্তর্জাতিক সমর্থন হিসেবে ফলাও করে প্রচার করে তার পিআর টিম। এই 6 সংগঠন হলো হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, ফর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পাঠানো খোলা চিঠি 19 অক্টোবর হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে সরকারের উদ্দেশ্যে মোট 12টি আহ্বান জানানো হয়েছে। তার মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করে বলা হয়, এতে মত প্রকাশ, সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে। আইনটি শান্তিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ সদস্য সমর্থকদের গ্রেপ্তারের জন্য ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘ প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে, কারণ এমন পদক্ষেপ প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করবে এবং কার্যত বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে রাজনৈতিকভাবে বঞ্চিত করবে। দর্শক, নিউ ইয়র্কে গত 29 সেপ্টেম্বর এসব সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবর ঘটা করে প্রচার করেছিল তার প্রেস টিম। এতে বলা হয়, বাংলাদেশে আসন্ন নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেওয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা। প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে। শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর। অথচ সেই বৈঠকের ফলো আপ হিসেবে 6টি সংস্থার দেয়া খোলা চিঠিতে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করলেও এর বদলে এসেছে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ। এটি আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের গুরুতর ঝুঁকি তৈরি করেছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে অতিরিক্ত ছাড় রাখা হয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য। খোলা চিঠিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক রাখার সমালোচনাও করা হয়। এছাড়া বিরোধী রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের যেসব সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ নেই, তাদের মামলা দ্রুত বাতিল বা প্রত্যাহার করতে হবে। দর্শক, এই চিঠি যেসব সংস্থা দিয়েছে তাদের প্রায় সবাই দীর্ঘদিন ধরে ডক্টর ইউনূসের কট্টর সমর্থক। বিশেষ করে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেলি কেনেডির সঙ্গে ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। এমনকি 2023 সালে অধ্যাপক ইউনূসের মামলার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের লেখা খোলা চিঠিতে তিনিও স্বাক্ষর করেন। সে সময় আলাদা টুইটও করেন কেলি কেনেডি। ডক্টর ইউনূসের পক্ষে তখন যে 160 জনের বেশি বিশ্বনেতা চিঠি দিয়েছিলেন, তাদের একজন ছিলেন কেলি কেনেডি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর গত মে মাসে তিনি সরকারি ব্যবস্থাপনায় ঘুরে যান বাংলাদেশে। 6 সংগঠনের একটি হলো টেক গ্লোবাল ইনস্টিটিউট। এর নির্বাহী পরিচালক সাফানাজ রাশিদ দিয়া তিনি জুলাই আন্দোলন এবং তার পরের সময়ে সরকার ঘনিষ্ঠ অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। 2023-24 সালে টেক গ্লোবাল ইনস্টিটিউটের বোর্ড পরিচালকের দায়িত্বে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের স্ত্রীর বোন নোভা আহমেদ। বর্তমানে এই প্রতিষ্ঠানের কোর টিম এবং ফেলোর তালিকার বড় একটি অংশে আছেন সরকার ঘনিষ্ঠ বাংলাদেশিরা। এছাড়া সিভিকাসের পক্ষ থেকে ডক্টর ইউনূসের ক্ষমতায় আসাকে স্বাগত জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল। 2024 সালের 30 সেপ্টেম্বর দেয়া বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিপুল প্রত্যাশাও তুলে ধরা হয়। অন্যদিকে ফর্টিফাই রাইটস রোহিঙ্গা ইস্যুতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে। আরাকানে করিডোরের প্রস্তাবটিও প্রথম আসে ফর্টিফাই রাইটসের পক্ষ থেকে। সরকার একাধিক সূত্র বলছে, গত কয়েক সপ্তাহে বিদেশি রাষ্ট্রদূতরা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করেছে, কথা বলেছে। সেখানে সরকারের পক্ষে কিছু যুক্তি তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকে তুলে ধরা যুক্তিগুলো হলো, বিগত সরকার আমলে সংগঠিত নৃশংসতার বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে।
সরকারের বিদেশি মিত্রদের প্রশ্ন হলো, জাতিসংঘের প্রতিবেদন সহ সরকারের ভাষ্য হলো অধিকাংশ হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারাই সংঘটিত হয়েছে এবং এগুলোর নির্দেশ এসেছে কিছু উচ্চ পর্যায়ের নেতার কাছ থেকে। সেক্ষেত্রে খোদ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনেও আওয়ামী লীগকে সরাসরি দল হিসেবে দায়ী করা হয়নি, তবে বলা হয়েছে শুধু দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে যারা যারা এই দমন পীড়ন সক্রিয়ভাবে সমর্থন করে তারা দায়ী। এমন পরিস্থিতিতে সরকারের যুক্তিতে মন ভরছে না তার বিদেশি মিত্রদের। উল্টো তাদের বক্তব্য হলো, সরকার গত 14 মাসে আওয়ামী লীগের 44,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, তারপরও তৃণমূলে দলটির বেশ জনসমর্থন আছে। বিভিন্ন জরিপেও বিষয়টি উঠে এসেছে। ফলে সরকারের এমন নিষেধাজ্ঞার কারণে লাখ লাখ সমর্থক তাদের রাজনৈতিক অধিকার হারাবে। সরকারের পক্ষ থেকে আরেকটি যুক্তি দেওয়া হয়েছে, সেটি হলো জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সরকারের মিত্রদের প্রশ্ন হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর 5 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেশব্যাপী মব সন্ত্রাসের জন্য সরকারের মিত্ররাই দায়ী। বিদেশি বেশ কয়েকটি দূতাবাস সন্ত্রাস দমন আইনের অপব্যবহার নিয়ে সরকারকে তাদের আপত্তির কথা জানিয়েছে। দর্শক, এত সব চাপে দিশেহারা সরকার, খোঁজা হচ্ছে পরিত্রাণের কৌশল। ঢাকঢোল পিটিয়ে জুলাই সনদ সই অনুষ্ঠানে ডক্টর ইউনূসের বক্তব্য মিলেছে সংকটের ইঙ্গিত। বক্তব্যে তিনি সবাইকে এমন নির্বাচনের ব্যবস্থা করতে বলেন যা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। প্রশ্ন হলো, এই বক্তব্য থেকে বিশেষ কোনো ইঙ্গিত কি দিলেন প্রধান উপদেষ্টা? একদিকে বিদেশিদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ, অন্যদিকে বিদেশিদের সামনে অধ্যাপক ইউনূস গ্রহণযোগ্য নির্বাচন উপস্থাপন করতে চান। দুয়ে মিলে কি সমীকরণ দাঁড়ায়? এখন এই পর্যন্ত সবাই। আন্তর্জাতিক কূটনীতির টেবিলে আবার আলোচনায় বাংলাদেশ। এবার সরাসরি লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, ফার্টিফাই রাইটস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস আর টেক গ্লোবাল ইনস্টিটিউট, এই 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একযোগে যে খোলা চিঠি দিয়েছে তার একটি লাইন এখন রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প তুলেছে। তারা বলছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই সুপারিশ কি শুধু মানবাধিকারের ডাক, নাকি এক কূটনৈতিক মেসেজ ডক্টর ইউনূস আপনার সময় ফুরিয়ে এসেছে? চিঠিটা এসেছে হিউম্যান রাইটস ওয়াচের অফিসিয়াল ওয়েবসাইটে। শিরোনাম, বাংলাদেশ অ্যাক্ট টু প্রোটেক্ট রাইট বিফোর ইলেকশন, অর্থাৎ নির্বাচনের আগেই মানবাধিকার সুরক্ষার পদক্ষেপ নিন। চিঠির প্রথম লাইনে প্রশংসা আছে। জাতিসংঘ অধিবেশনের সময় মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করার জন্য তারা ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অর্থাৎ প্রথমেই বার্তা দেওয়া হয়েছে যে আমরা আপনার শত্রু নই, কিন্তু আপনাকে এখনই কিছু করতে হবে। চিঠিতে তারা বলেছে বাংলাদেশে গণতান্ত্রিক পুনরুদ্ধারের সূচনা হয়েছে, কিন্তু একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে যে নিরাপত্তা ইস্যুতে সংস্কার হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার এখনও অব্যাহত আছে। এখন দেখা যাক এই 12টি সুপারিশের ভেতর দিয়ে তারা আসলে কী বার্তা দিয়েছে। প্রথম সুপারিশ, জবাবদিহিতা এবং বিচারের নিশ্চয়তা, অর্থাৎ আগের সরকারের সময় গুম, হত্যা, নির্যাতনের বিচার করতে হবে, কিন্তু একই সঙ্গে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করতে বলা হয়েছে। এখানে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। ইউনূস সরকার সেনাবাহিনীর ছায় নয়, সেনাবাহিনীকে জবাবদিহিতার কাঠামোর মধ্যে আনতে হবে। দ্বিতীয়, নিরাপত্তা সংস্কার। এখানে সবচেয়ে বড় বার্তা, র্যাবকে বিলুপ্ত করতে হবে, ডিজিএফআইআর এর ক্ষমতা সীমিত করতে হবে। অর্থাৎ এই চিঠি শুধু মানবাধিকার নয়, এটি ওয়াশিংটনের নিরাপত্তা নীতিরই প্রতিফলন। তৃতীয়, গুম তদন্ত কমিশন শক্তিশালী করা। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ পাশের কথা বলা হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ড বাদ দিতে হবে, মানে আন্তর্জাতিক মানবাধিকার আইনের মান বজায় রেখে বিচার করতে হবে। চতুর্থ, জাতীয় মানবাধিকার কমিশন সংস্কার। একেবারে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান করতে হবে। বাংলাদেশে বহুদিন ধরে এই কমিশন ছিল টুথলেস টাইগার, অর্থাৎ নখদন্তহীন বাঘ। এই চিঠিতে বলা হয়েছে এবার সেটি সত্যিকারের দাঁতওয়ালা কমিশনে পরিণত করতে হবে। পঞ্চম, ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার। বিশেষ করে 2025 সালে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ, বিশেষ ক্ষমতা আইন, মানহানি ধারা সবই আন্তর্জাতিক মান অনুযায়ী পরিবর্তন করতে বলা হয়েছে।
এখানেই তারা সরাসরি বলেছে, নতুন সাইবার আইনে এখনও অস্পষ্ট ধারা রয়ে গেছে যা রাষ্ট্রীয় অপব্যবহারের সুযোগ রয়েছে। ষষ্ঠ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ। এটি সরাসরি ডিজিটাল নজরদারি এবং ফোন ট্যাপিং নিয়েই ইঙ্গিত করা হয়েছে। সপ্তম, মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিক সুরক্ষা। এখানেই তারা সরাসরি বলছে, রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে সাংবাদিকদের গ্রেপ্তার বন্ধ করতে হবে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনে যেসব সাংবাদিকরা বর্তমানে বন্দী, তাদের প্রসঙ্গ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখনই তাদের মুক্তি দেওয়া হোক। অষ্টম, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার। আগস্ট 2024-এর আগে এবং পরে দায়ের হওয়া সব মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে, বিশেষ করে যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। নবম, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। এটাই সবচেয়ে আলোচিত অংশ। চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে দেওয়া নিষেধাজ্ঞা গণতান্ত্রিক স্বাধীনতার পক্ষে বাধা, এবং বক্তব্য টানা হয়েছে জাতিসংঘের ফেব্রুয়ারি 2025-এর ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্ট থেকে। সেখানে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে বলা হয়েছে। অর্থাৎ তারা বলছে, আপনি যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে চান তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না। দশম, সিভিল সোসাইটি ও এনজিও স্বাধীনতা। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সংস্কার এবং এনজিও ব্যুরোর রাজনৈতিক ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একাদশ, রোহিঙ্গা শরণার্থী সুরক্ষা। বাংলাদেশ যেন জোর করে রোহিঙ্গাদের ফেরত না পাঠায় এবং তাদের চলাচল, শিক্ষা অধিকারে বাধা না দেয়। এবং দ্বাদশ, আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা করা। যারা মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, তারা বাংলাদেশে আশ্রয় পেলে হস্তান্তর করতে হবে। এখন মূল প্রশ্ন, কেন আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলছে? প্রথমত, এটি একটি সিগন্যাল টু ইউনুস গভর্নমেন্ট, অর্থাৎ আপনার প্রশাসন যেন নির্বাচনের আগে প্রকৃত বহুদলীয় পরিবেশ তৈরি করে। দ্বিতীয়ত, এটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্মিলনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ। যেমন দক্ষিণ আফ্রিকায় কমিশন হয়েছিল, ঠিক তেমনি এখানেও এক ধরনের পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। তৃতীয়ত, আন্তর্জাতিক স্বার্থ, বিশ্বব্যাংক, IMF এবং ইউরোপীয় ইউনিয়নের নীতিতে গণতন্ত্রকে বাধ্যতামূলক করা। একদলীয় নিষেধাজ্ঞা মানে বিদেশি সহায়তার সংকট, তাই এই চিঠি মূলত একটি অর্থনৈতিক বার্তাও বহন করছে। চতুর্থ, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণে গ্রহণযোগ্য হবে না, যার ফলে ইউনিট সরকার রাজনৈতিক এবং কূটনৈতিক চাপে পড়তে পারে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে গ্রেপ্তার বা হয়রানি বন্ধ করতে হবে। এটি নিছক নীতিকথা নয়, কারণ গত বছরের 5ই আগস্টের পর একাধিক সাংবাদিককে হত্যা মামলা, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ছড়ানো বা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর এই চিঠি মূলত বলছে, আপনারা যে মানবাধিকার ফিরিয়ে আনার কথা বলছেন, কিন্তু আপনাদের হাতেই আবার সাংবাদিকরা বন্দী হচ্ছে। এটা চলতে পারে না। অর্থাৎ এই চিঠি এক প্রকার নৈতিক জবাবদিহিতার আয়না তুলে ধরছে ডক্টর ইউনূসের সরকারের সামনে। এখন প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই আন্তর্জাতিক চাপ সামলাতে পারবেন? ডক্টর ইউনূসের অবস্থান খুবই জটিল। তিনি একদিকে নোবেলজয়ী এবং ওয়াশিংটন সমর্থিত ব্যক্তি, অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিকভাবে বিতর্কিত। এই চিঠি তাকে এক দ্বিধায় ফেলেছে। একদিকে তিনি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন, অন্যদিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দলকে ফিরিয়ে আনা তার জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই চিঠি আসলে ডক্টর ইউনূস সরকারের প্রতি টেস্ট অফ ইন্টেন্ট। তারা দেখতে চাইছে ডক্টর ইউনূসের গণতন্ত্র কেবল কথায় নয়, বাস্তবেও। এখন ডক্টর ইউনূসের সামনে 3টি পথ খোলা। 1, আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনৈতিক অন্তর্ভুক্তির দরজা খোলা। 2, সাংবাদিক এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে আন্তর্জাতিক আস্থা অর্জন করা। এবং 3, সংস্কার বিলম্ব করে অভ্যন্তরীণ চাপের মুখে বিশ্বাসযোগ্যতা হারানো। এখন বাস্তবতা হলো, এই 6টি সংস্থা সরাসরি জাতিসংঘ, EU এবং মার্কিন নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত। তাদের প্রতিটি রিপোর্ট আন্তর্জাতিক র্যাঙ্কিং, সামরিক সহায়তা এবং ভিসা নীতিতে প্রভাব ফেলে।
তাদের চিঠি মানে কেবল কাগজ নয়, এটি আন্তর্জাতিক কূটনীতির এক ধরনের সংকেত। যদি ডক্টর ইউনূস সরকার এই চিঠি উপেক্ষা করে তাহলে পরবর্তী ধাপে আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার হিয়ারিং অথবা মার্কিন কংগ্রেসে বাংলাদেশ রাইটস রিপোর্টের আপডেট। অন্যদিকে তিনি যদি পদক্ষেপ নেন তাহলে তা হবে তার সরকারের বড় সাফল্য, যেখানে বলা হবে ইউনূস সরকার বাংলাদেশে মানবাধিকার সংস্কারের রূপরেখা বাস্তবায়ন শুরু করেছে। এই চিঠি একটি আহ্বান নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটি সতর্কবার্তা। প্রথমত, এটি সংকেত দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় চায় রাজনৈতিক পুনঃ অংশগ্রহণ, যেখানে আওয়ামী লীগকেও গণতন্ত্রের পরিসরে ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, এটি বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকার এখন কেবল প্রশাসনিক নয় বরং নীতিগত রূপান্তরের পরীক্ষায় আছে। তৃতীয়ত, এটি প্রমাণ করছে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা এখন বাংলাদেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতার মূল সূচক। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এমন এক চৌরাস্তায় দাঁড়িয়ে আছে যেখানে সিদ্ধান্তের প্রতিটি শব্দ আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি করবে। তিনি যদি এই 12 দফা সুপারিশের বাস্তবায়নের পথে হাঁটেন তাহলে বাংলাদেশ পেতে পারে এক নতুন মানবাধিকার অধ্যায়, যেখানে অতীতের গুম, দমন, সেনা রাজনীতি সবকিছুর পুনর্মূল্যায়ন হবে। কিন্তু যদি তিনি দেরি করেন তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তার সরকারের নৈতিক এবং কূটনৈতিক বৈধতা নিয়েও প্রশ্নবিদ্ধ করবে। সবশেষে বলা যায়, এই চিঠি শুধু 6টি সংস্থান নয়, এটি আসলে বিশ্বের এক সম্মিলিত প্রশ্ন। বাংলাদেশ কি সত্যি গণতন্ত্রে ফিরে যেতে চায়? আর তার উত্তর নির্ভর করছে একজন মানুষের সিদ্ধান্তের উপর। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই প্রশ্ন একটাই, ইউনূস সরকার কি আন্তর্জাতিক আস্থার চ্যালেঞ্জ সামলাতে পারবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।